নমস্কার বন্ধুগণ, আজ আমি আসাম টেট 2019 পেপার 1 সলিউশন নিয়ে উপস্থিত হইয়াছি। মানে ম্যাথমেটিক্স অংশের সমাধান আজ আমরা এই ভিডিওটিতে করব। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, যদি একটি ত্রিভুজের প্রতিটি বাহুর মাপ ত্রিভুজটির পরিসীমার 1/3 সমান হয়, ত্রিভুজটি কী ধরনের, মানে ত্রিভুজটি কী ধরনের হবে যদি প্রতিটি বাহুর মাপ ত্রিভুজটির পরিসীমার 1/3 সমান হয়। তার মানে প্রশ্নটিতে বোঝাচ্ছে যে প্রতিটি বাহুর মাপ এক, মানে সেম, আর মাপটি কি পরিসীমার 1/3। অর্থাৎ প্রশ্নটিতে বোঝাচ্ছে যে ত্রিভুজটির প্রতিটি বাহুর মাপ সেম, অর্থাৎ তিনটি বাহু সমান। কোন ত্রিভুজের তিনটি বাহু সমান? সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান। উত্তর হবে সি। যদি কোনো একটি প্রবেশিকা পরীক্ষার জন্য 200 জন শিক্ষার্থী আবেদন করে এবং 180 জন পরীক্ষায় উপস্থিত থাকে, তার থেকে 70% পরীক্ষার্থী পাস করে, তবে কতজন পরীক্ষার্থী ফেল করে? বন্ধুগণ লক্ষ্য করবে এই প্রশ্নটিতে এই 200 ভ্যালুটা শুধুমাত্র আমাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে বা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য দেওয়া হয়েছে। এই প্রশ্নের সমাধানে এই 200 জন শিক্ষার্থী বা এই 200 ভ্যালুটা কোনো দরকার লাগবে না। চলুন দেখি পরবর্তীতে কী লেখা আছে। 180 জন পরীক্ষায় উপস্থিত হয়ে থাকে, মানে 180 জন কী হয়েছে, পরীক্ষায় উপস্থিত হইয়াছে। তার মধ্যে 70% পাস করেছে, মানে তার 70%। সিম্পলিফাই করলে কি হবে, 7 8 56 6 হাতের হলো 5, 7 থেকে 7 আর 5 12, 126। এটা হলো পাশের সংখ্যা। তো ফেল কতজন করলো? 180 থেকে পাশের সংখ্যা যদি আমরা বিয়োগ করে নেই, ফেলের সংখ্যা বের হয়ে যাবে। 7 থেকে 2 গেলে কি 5, অর্থাৎ 54 জন ফেল করিয়াছে। উত্তরটি হবে বি। বুঝলে, এখানে 200 জন শিক্ষার্থী, মোট ছাত্র 200 জন যে আবেদন করেছে, এই ভ্যালুটা শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দেওয়া হইয়াছে। পরবর্তী প্রশ্ন, একটি শ্রেণীকক্ষে সকল ছেলেকে এক সারিতে দাঁড়া করলে সেই শৃঙ্খলটি অনুযায়ী একটি ছেলের স্থান 2 প্রান্ত থেকেই 49 পাওয়া গেল, তবে শ্রেণীকক্ষে ছেলের সংখ্যা কত? আমরা যদি বাম দিক থেকে গণি, ছেলেটির সংখ্যা কত? 19, এবং সারিটির ডান দিক থেকেও গণি, ছেলেটির সংখ্যা কত? 19। তার মানে এদিক থেকে গণলেও 18 জন ছাত্র আছে, আর ওই দিক থেকে গণলেও 18 জন ছাত্র আছে। 18 19, ওই দিক থেকে গণলেও 18 19, প্লাস এই মাঝখানের কি হবে? মোট ছেলের সংখ্যা, ছাত্র সংখ্যা কত? কি হবে? 18 প্লাস 1 19, 19 প্লাস 18 ইজিক্যাল টু 37। উত্তরটি কি হবে? 37। কীরকম? যেদিক থেকেই গণি না কেন, ছেলেটির সংখ্যা কত? 19। তার মানে তার বাম দিকেও 18 জন ছাত্র আছে, ডান দিকেও 18 জন ছাত্র আছে। 18 18 36, আর ওই ছেলেটি নিয়ে 37। এটি এভাবে করা যায়, 2 × 19 -1, এই ছেলেটিকে বাদ দিলে এটিও একটি ফর্মুলা। উত্তর হবে মোট ছেলের সংখ্যা কত শ্রেণীকক্ষে? 37। যদি একটি সংখ্যা 35% বৃদ্ধি করলে তার মান 189 হয়, তবে সংখ্যাটি কত? প্রশ্নে কি বলছে, কোনো একটি সংখ্যা থেকে যদি আমরা 35% বৃদ্ধি করি তাহলে সংখ্যাটি দাঁড়ায়
189 সংখ্যাটি, তবে মূল সংখ্যাটি বা সংখ্যাটি কত? ধরে নিলাম আমরা সংখ্যাটি x কে আমরা 35% বাড়ালাম। x কে যদি আমরা মূল সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 35% বাড়ালে হবে 135 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 189। এটির সাথে এই 189 গুণ হবে, অতএব এক্সটি কি হবে? এই 135 100 ইন্টু 189 এর নিচে চলে যাবে, কি দাঁড়াবে? পাঁচ দিয়ে যদি 5 20 100, 5 দুগুণ 10, 5 7 35, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 6, 7 9 63, 37 কি হবে উত্তর? 7 ইন্টু 20 মানে 140, এটি হবে উত্তর। কি করলাম আমরা? ধরে নিলাম সংখ্যাটি x, তার 35% বাড়ালে মানে মোট সংখ্যাটি কি হবে? মূল সংখ্যাটি হবে 135 ডিভাইডেড বাই 100, 35% বাড়ালে যদি 140% বলতো তাহলে আমরা কি করতাম? এখানে 140 লিখতাম। 135 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 189 এই ভ্যালুটা। এখন আমরা সিম্পলিফিকেশন করব। 135x বাম দিকে থাকবে, 100 ডান দিকে চলে যাবে, এবং পরে x বাম দিকে থাকবে, 135 100 ইন্টু 189 এর নিচে চলে যাবে। সিম্পলিফিকেশন করলে আমরা পাবো উত্তর 140। যদি একটি চতুর্ভুজের কর্ণ দুই ভাগে পরস্পর লম্বভাবে সমাদ্বিকর্ণিত করে তবে চতুর্ভুজটি কি? এটি একটি রম্বসের প্রপার্টি। তো একটি উত্তর কি হবে? রম্বাস। প্রশ্নটি কি? আসামিস আর বাংলায় দুটোই উভয় দেওয়া আছে। প্রশ্নটি কি? ছবিটিতে কতটি ত্রিভুজের সংখ্যা কত? এই ধরনের প্রবলেম করতে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে ত্রিভুজটি কয়টি ত্রিভুজ হতে পারে। এটা অনেক কনফিউশন। এখানে কারো উত্তর 19 আসবে, কারো বা 21। চলুন দেখা যায় কি হয়। ধরে নিলাম আমরা এই অংশটা ধরে নিলাম, এই নিচের অংশটি। এখানে কি আছে? একটি ত্রিভুজ, দুটি ত্রিভুজ, আর এই মাঝের টানটা বাদ দিলে আরেকটা ত্রিভুজ, মানে মোট 3টা ত্রিভুজ। তো এই ধরনের কয়টি আছে? এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, এবং এখানেও 3টি। কি হলো? টোটাল হলো 15।
এখন আমরা বাকি বড় ভূমি নিয়ে আরও কয়েকটি ত্রিভুজ এখানে এই ছবিটিতে লুকোনো আছে, দেখি কি। আমরা যদি এটিকে ভূমি ধরি কি হবে, এটি একটি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ পেলাম আমরা 1। এবার যদি আমরা এটি ঠিক একইভাবে এটিকে ভূমি ধরে আমরা এই আর একটা ত্রিভুজ পেলাম +1। ঠিক তদ্রূপ এটিকে ভূমি ধরে এই একটি ত্রিভুজ, আবার এদিক থেকে ওই দিকে তদ্রূপ আরেকটি ত্রিভুজ। এবার এই রেখাটিকে ভূমি ধরে এদিকে একটি ত্রিভুজ এবং এদিকে আরেকটি ত্রিভুজ। মোট কয়টি ত্রিভুজ হলো? 15, 16, 17, 18, 19 আর 2 21। এই ছবিটিতে কয়টা ত্রিভুজ আছে? 21টি ত্রিভুজ আছে। পরবর্তী প্রশ্নে কি লেখা আছে, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার যুক্ত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তবে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর মাপ কত? এই প্রশ্নটি একটু ভুল আছে, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরে এখানে ক্ষমা হওয়া দরকার ছিল। ক্ষমা হলেও এই উত্তরের সাথে কিন্তু মিলবে না, তবু আমরা চেষ্টা করব। ধরে নিলাম এটি আমাদের বর্গক্ষেত্র এবং এটি হলো আয়তক্ষেত্র, এটা 3, এটা 9। প্রশ্নটা বলছে কি, এই ভিতরের অংশ মানে কালি উভয় চিত্রের সমান, মানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র কালি কি প্রশ্নটি বলছে সমান, মানে এটা যদি কালি 1 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে এটাও কিন্তু 1 সেন্টিমিটার স্কোয়ার হবে। এখানে কি আয়তক্ষেত্রের কালি কত দাঁড়ালো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 9 × 3 = 27 সেন্টিমিটার স্কোয়ার। মানে প্রশ্ন অনুযায়ী বর্গক্ষেত্রের কালিও 27, বর্গক্ষেত্রের কালি কি 27 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা বর্গক্ষেত্রের কালির সূত্র কি? বাহু স্কোয়ার। অতএব এখানে কি হবে, প্রতিটি বাহুর মাপ কি হবে? √27। √27 এখানে নাই, যদি এটা আমরা সিম্পলিফাই করি কি হবে? 9 × 3, 9 এর বর্গমূল 3 আর 3 এর কোনো বর্গমূল হবে না, এখানে √3 থাকবে। তো অর্থাৎ প্রতিটি বাহুর মাপ কি হবে? 3√3 সেন্টিমিটার। কিন্তু এখানে কোনো অপশনই আমাদের উত্তরের সাথে মিলছে না, সুতরাং এটা 3√3 সেন্টিমিটার হওয়ার ছিল বা এখানে √27 সেন্টিমিটার হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্নটি হয়তো ভুল বা অন্য কিছু মিন করার চেষ্টা করেছিল। প্রশ্নে কি লেখা আছে, যদি একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়
তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র দিয়ে আমরা টোটাল পরিসীমা এখানে বার করব। বর্গক্ষেত্রের পরিসীমা কি? সমান হবে 4 ইন্টু বাহু। বাহুর মাপ কি এখানে 4, অর্থাৎ 16 মিটার। প্রশ্ন অনুযায়ী প্রশ্নতে কি বলছে? আয়তক্ষেত্রের পরিসীমাও বর্গক্ষেত্রের পরিসীমার সমান, মানে এটা আয়তক্ষেত্রেরও পরিসীমা, আয়তেরও পরিসীমা। আয়তের পরিসীমার সূত্র কি? আয়তের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 16 এখান থেকে 16 আমরা পেলাম। 16 ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কি হবে? 16 ডিভাইডেড বাই 2 মানে 8, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কি? 8। এবং প্রশ্নতে কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কি? thrice x। দৈর্ঘ্য কি হবে? thrice x, অর্থাৎ এটা যদি প্রস্থ হয় thrice x হবে দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য প্রস্থ সমান কি পেয়েছি আমরা? 8। তো 4x সমান 8। x এখানে কিন্তু প্রস্থ, 8 ডিভাইডেড বাই 4 কাটলে 2, অর্থাৎ প্রস্থ সমান 2 মিটার। দৈর্ঘ্য কি হবে? 3 গুণ, মানে 6 মিটার। এখন আমরা কি পেলাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম 2 মিটার, আর দৈর্ঘ্য পেলাম 6 মিটার। এখন প্রশ্নতে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, মানে আয়তক্ষেত্রের কালি। আয়তের কালি কি? সূত্র কি? আয়তের কালি সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু 6 12 মিটার স্কোয়ার। উত্তর কি হবে? 12 মিটার স্কোয়ার। একটি ট্যাঙ্কিতে 50 লিটার জল ধরে, বর্তমান ট্যাঙ্কিটিতে মাত্র 30% জল ভর্তি হইয়া আছে। ট্যাঙ্কিটিতে 50% ভর্তি আরও কত লিটার জলের প্রয়োজন? তো প্রথমে আমরা দেখে নেব কত লিটার জল ট্যাঙ্কিতে বর্তমান, মানে কত লিটার তেল কত লিটার জল ট্যাঙ্কিতে আছে। মোট 50 লিটার ধরে, তার 30%, মানে বর্তমানে ট্যাঙ্কিতে 15 লিটার জল আছে। 50% জল মানে কি? 50-এর 50% মানে 25 লিটার হলো 50% ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের আরো কত লিটার লাগবে? 25 থেকে আছে কত লিটার? 15 লিটার। বিয়োগ করলে কি হবে? 10 লিটার আরও জল লাগবে যদি আমরা ট্যাঙ্কিটি 50% ভর্তি করতে ইচ্ছুক থাকি। প্রথমে কি করলাম? আমরা 30% বার করলাম। 50 লিটারে 30% হবে 15 লিটার, আর ট্যাঙ্কিটির 50% ক্যাপাসিটি হবে 25 লিটার। যেহেতু মোট ফুল ক্যাপাসিটি হলো 50 লিটার, মানে অর্ধেক কী হবে? 25 লিটার। কত লিটার জল লাগবে আমাদের? টোটাল 10 লিটার জল হলে আমরা 50%-এর লক্ষ্যে উপনীত হব।
উত্তর হবে 10 লিটার 10 লিটার 10 লিটার বি। এ বি সি এর মান ক্রমে সূচক যোগ বিয়োগ পূরণ হয় তবে tan CA এর মান কত হবে? এটি অতি সহজ প্রশ্ন। আমরা এই এক্সপ্রেশনকে সিম্পলিফাই করলে উত্তর বের হয়ে যাবে। 10 ব্র্যাকেট দিয়ে 10, সি মানে কি? সি মানে পূরণ 4 ব্র্যাকেট ক্লোজ, এ মানে কি? যোগ, আবার ব্র্যাকেট 4, সি মানে পূরণ 4 ব্র্যাকেট ক্লোজ, বি মানে মাইনাস 6 40 যোগ 16 বিয়োগ 6 40 16 থেকে 6 গেলে কি 10 is equal to 50। কোনো একটি পরীক্ষার ফলাফল উপরে দেওয়া স্তম্ভরেখার দ্বারা পরিমাপ করা হলো তবে কত শতাংশ পরীক্ষার্থীর নম্বর 60% থেকে বেশি? 60% থেকে বেশি কতজন পেয়েছে? 12 জন। কতজন? এই রেখাতে স্তম্ভরেখা থেকে বুঝলাম আমরা 12 জন ছাত্র 60% থেকে বেশি পেয়েছে। তবে আমরা এটা মোট ছাত্রের কত শতাংশ? কত শতাংশ হবে? মোট ছাত্র কতজন? 20 যোগ 28 যোগ 12 অর্থাৎ মোট ছাত্র কতজন? 60 জন। তাদের মধ্যে কতজন 60% এর বেশি? 12 জন। পার্সেন্টেজ কি হবে? 60 মধ্যে 60 জন ছাত্রের মধ্যে 12 জন 60% এর উপরে। পার্সেন্টেজ বের করলে কি হবে? অর্থাৎ 20% ছাত্র 60% এর উপরে মার্ক পেয়েছে। উত্তর হবে অপশন বি। মোট ছাত্র আমরা 20, 28, 12 অর্থাৎ 60 আর 60% এর উপর কতজন পেয়েছে? 12 জন। এই হিসাবে আমরা 60-র মধ্যে 12 ইন্টু 100 করলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। যদি একটি বেলনাকার বস্তুর ব্যাসার্ধ, বেলনাকার বস্তু বেলুন সিলিন্ডারের ছবি আঁকলে আমরা এইভাবে আঁকতে পারবো। এটি হলো সিলিন্ডার। এখানে উচ্চতা মানে এই এইচ এর ভ্যালু আমাদেরকে জানতে হবে। দেওয়া কি আছে? ব্যাস। এটা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাস বাই 2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার। এখন বেলনের আয়তনের সূত্র হলো আয়তন সমান হলো পাই আর স্কয়ার এইচ। এটি হলো সূত্র। আয়তন কি দেওয়া আছে এখানে? 650, পাই হলো 3.14, আর মানে 2.5 স্কয়ার আর ইন্টু এইচ। $650 ×
এইচ ইজ ইকুয়াল টু কি হবে 650 ডিভাইডেড বাই 3.14 ইন্টু 2.5 ইন্টু 2.5। যদি এটি সিম্পলিফাই করা হয়, সিম্পলিফাই করলে উত্তরটি হবে 33 সেন্টিমিটার। এটি ঘরে বসে তোমরা করার চেষ্টা করবে। চারটা 20 সময়ে মিনিট এবং ঘন্টার কাটার দুটির মধ্যে কোণের পরিমাণ কত হবে? এটি একটি ফর্মুলা আছে, ফর্মুলাটি হলো 30h মাইনাস 11/2 m। এখানে h হলো ঘন্টা আর m হলো মিনিট। কি হবে 30 ইন্টু ঘন্টা এখানে 4 মাইনাস 11/2 ইন্টু মিনিট মানে এখানে 4টা 20, 120 মাইনাস থিটা সমান মানে কোণের মাপ কি হবে? এটা সূত্র হলো 30h মাইনাস 11/2 ইন্টু m। এখানে h হলো ঘন্টা আর m হলো মিনিট। তো 4টা 20 যেহেতু ঘন্টার জায়গায় 4 আর 20 মিনিটের জায়গায় 20, সিম্পলিফাই করলে এটা হবে 110। তো উত্তর হবে 10 ডিগ্রি। কী হবে? কেউ কেউ ভাবতে পারবে যে এটা 0 হবে, কেন? কারণ 4টার সময় ঘন্টার কাটাও 4-এ থাকে আর 20 হলেও ঘন্টা মিনিটের কাটা 4-এ থাকে। কিন্তু লক্ষ্য করবে এক্স্যাক্টলি 4টার সময় ঘন্টার কাটা 4-এ থাকবে। যেই এই মিনিটগুলো মিনিটের কাটা এভাবে সরবে, ঘন্টার কাটাও একটু একটু করে সরে। সেই জন্য এই 4টা 20-এ কী হবে? ঘন্টার কাটা আর মিনিটের কাটার ব্যবধান থাকবে 10 ডিগ্রি। এটি হলো ফর্মুলা 30h, থিটা ইজ ইকুয়াল টু কোণের মাপ থিটা ইজ ইকুয়াল টু 30h মাইনাস 11/2 m। যদি একটি সংখ্যার 100% এর মান 16 হয় তবে সংখ্যাটি 50% এর মান কত? এটা একদম সহজ, এটির উত্তর হবে 8। 16 ইন্টু 50%। উত্তর হবে 8। 10 জন মানুষের গড় বয়স 60, যদি তাদের মধ্যে 8 জনের মোট বয়স 488 হয় তবে বাকি 2 জনের গড় বয়স কত? 10 জনের গড় বয়স 60 মানে তাদের মোট বয়স কত? 10 জনের বয়স মোট মিলালে কি হবে? 10 ইন্টু 60 মানে 600 বছর। 8 জনের মোট বয়স কত দেওয়া আছে? এটা হলো 8 জনের, দাঁড়ালো অর্থাৎ এই 112 হলো বাকি 2 জনের বয়স। 112 কি হবে? বাকি 2 জনের বয়স, অর্থাৎ তাদের গড় বয়স কি হবে? আমরা যদি 112কে 2 দিয়ে ভাগ করি উত্তর হবে 56। প্রথমে কি করলাম আমরা? 10 জনের মোট বয়স, 10 জনের মোট বয়স কি হবে? 10 ইন্টু 60 600 বছর। 8 জনের মোট বয়স কত? 488 দেওয়া আছে। বিয়োগ করলে আমরা পাবো বাকি 2 জনের বয়স। বাকি 2 জনের বয়স হবে 112
এবং 112 বাকি দুজনের গড় বয়স বের করার জন্য বলা হয়েছে। তো কি হবে, 112কে আমরা 2 জন মানে 2 দিয়ে ভাগ করব, তো উত্তর হবে 56 ইয়ার্স। এটি রিজনিং এর প্রশ্ন। GH, JL, NQ, SW, YD, তো প্রশ্ন বোধকের জায়গায় কি হবে? এটি আমরা এভাবে লিখতে পারি, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। প্রথমে কি লেখা আছে? GH। এখানে কি আছে? প্রথমটি GH, পরেরটি JL। লক্ষ্য করবে এখানে GH এর মধ্যে কোনো মাঝখানে কোনো লেটার ছিল না প্রথম অংশে। দ্বিতীয় অংশে কি হচ্ছে? JL, মাঝখানে একটি লেটার এসে গেছে কে। তারপরে কি প্রতিবার কি হয়েছে? একটি অক্ষর ছাড়া হয়েছে। এখানে কি আবার M ছাড়বো আমরা। M ছাড়ে কি লেখা আছে? NOP Q, মানে এই OP দুইটা অক্ষর ছাড়া হয়ে গেছে। পরবর্তী অক্ষর আমরা ছাড়বো SW, মানে এখানে 3টি অক্ষর মাঝখানে ছাড়া হয়ে গেছে। আবার আরেকটি অক্ষর ছাড়বো আমরা Y। এখন কয়টি অক্ষর ছাড়া হবে? 4টি অক্ষর Z A B C D, 4টি অক্ষর ছাড়া হয়ে গেছে। কি হয়েছে? 4টি অক্ষর ছাড়া হয়ে গেছে, Z A B C Y D। এখন পরবর্তী কি হবে? ই আমরা ছাড়বো, F থেকে শুরু করব। F থেকে শুরু করে 5টি অক্ষর ছাড়বো। F থেকে শুরু করে কি করব আমরা? ই ছাড়বো, F থেকে শুরু করে 5টি অক্ষর ছাড়বো। G H I J K L, 5টি অক্ষর ছাড়বো আমরা। 5টি অক্ষর ছাড়বো, 1টি 2টি 3টি 4টি 5টি। উত্তর কি হবে? FL। অপশন কি হবে? অপশন সি। প্রশ্নটিতে কি আছে? লসাগু আর গসাউ। গসাউর এখানে পূরণফল বার করার জন্য বলা হয়েছে। তো এটি যে কোনো ফ্র্যাকশনের লসাগু কিভাবে বার করব আমরা? লসাগু বার করার সময় কি করব আমরা? এখানে উপরের দুটি টার্মসের লসাগু বার করব আর নিচের দুটি টার্মসের গসাউ বার করব। ঠিক তদ্রূপ গসাউ বার করার সময় উপরের টির আমরা উপরের অংশের গসাউ বার করব আর নিচের অংশের লসাগু বার করব। চলো এক্সাম্পলটি সলভ করার চেষ্টা করি। প্রশ্নটি সলভ করার চেষ্টা করলে বুঝতে পারবে। উপরে দুটি লসাগু কি হবে? লসাগু অফ 4/3 ইন্টু 9/16। সূত্র কি? উপরের সংখ্যা দুটির লসাগু। উপরের সংখ্যা দুটির লসাগু কি হবে? 4 9 যা 36। আর নিচের দুইটির গসাউ কি? কোনোটাই কমন নাই, মানে এখানে গসাউ কি হবে? 1 হবে। পরবর্তী অংশের
উপরের অংশের গোসাউ বার করবো। উপরের অংশের গোসাউ কি 4 আর 9 এর মধ্যে কোনো গোসাউ কি হবে 1 হবে। আর 3 আর 16 লসাগু কত হবে? লসাগু হবে 48। এবার দুটো পূরণ করার জন্য বলা হয়েছে, মানে 36/1 ইন্টু পরবর্তী অংশ কি 1/48। 3 × 36, 4 × 48 ইজ ইকুয়াল টু কি হবে 3 × 1 আর নিচে হবে 1 × 4 সমান 3/4। উত্তর কি হবে 3/4। আমি আবার বলছি সূত্রটি, এরকম ভগ্নাংশের লসাগু বার করার সময় কি করব আমরা, উপরের সংখ্যা যতটি থাকবে তার লসাগু বার করব আর নিচের সংখ্যাগুলোর গোসাগু বার করব। তো কি হবে, উপরে দুটি লসাগু 4 এবং 9 এর লসাগু 36 এবং নিচের 3 এবং 16 এর গোসাগু হবে 1। ঠিক তদ্রূপ গোসাগু বার করার সময় কি করব আমরা, উপরের অংশের গোসাগু বার করব আর নিচের অংশের লসাগু বার করব। উপরের অংশের গোসাগু বার করলে 1 আর নিচের অংশের লসাগু বার করলে 3 × 16 48। এবার প্রশ্নে উভয় এই দুটি ফ্যাক্টরকে, এই দুটি ভগ্নাংশকে কি করা হয়েছে, মাল্টিপ্লাই করা হয়েছে। মাল্টিপ্লাই করলে কি হবে 36/1 ইন্টু 1/48। সো উত্তর হবে 3/4, অপশন এ। নিচে উল্লেখ করা সংখ্যাগুলোর মধ্যে অমিল সংখ্যাটি বের করো। সংখ্যাগুলো কি কি 25, 36, 64, 78। এটি কি, এটি হলো 5 স্কয়ার মানে একটি পূর্ণ, এ একটি কি পারফেক্ট স্কয়ার। সিমিলারলি বি কি 6 বর্গ, 64 কি 8 বর্গ, এটাও পারফেক্ট স্কয়ার। কিন্তু এই 78টা কিন্তু পারফেক্ট স্কয়ার নয়, পারফেক্ট স্কয়ার নয়, অর্থাৎ এই 78 হবে উত্তর। এখানে এই 78টি বাকি তিনটার থেকে অমিল বা একটি সাধারণ সংখ্যা, বাকি তিনটা কি পারফেক্ট স্কয়ার। পরবর্তী প্রশ্নটি হলো NMEICT কোন বছরে আরম্ভ করা হয়েছিল? NME মানে ন্যাশনাল মিশন অন এডুকেশন। ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রো ICT। এটি একটি MHRDর মিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া MHRDর মিশন। এটা ফেব্রুয়ারি 3, 2009 লঞ্চ করা হইয়াছিল। ফেব্রুয়ারি 3, 2009 লঞ্চ করা বা আরম্ভ করা হইয়াছিল। উত্তরটি কি হবে 2009। ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রো ICT scheme launched by MHRD, Government of India, February 3, 2019। উত্তর হবে 2009। উত্তর হবে 2009। নম্বর প্রশ্নটি, যদি একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেন্টিমিটার, সমান্তরাল বাহু দুটির যোগফল 16 সেন্টিমিটার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? ট্রাপিজিয়ামের এই দুটা সমান্তরাল দুটি বাহু থাকে, এটি হলো একটি ট্রাপিজিয়াম। এখানে এই উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত? উচ্চতা 8 সেন্টিমিটার। আর সমান্তরাল বাহু দুটির যোগফল মানে এটি প্লাস এটি সমান কি, ধরো এ প্লাস বি কত দেওয়া আছে
16। ট্রাপিজিয়ামের কালির সূত্র হলো হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল মানে a প্লাস b। উচ্চতা কত 8, a প্লাস b কত 16। ট্রাপিজিয়ামের কালি কি হবে 64 সেন্টিমিটার, অর্থাৎ অপশন সি। রাজ দুটি গুলা বিক্রি করে, প্রতিটি বিক্রয় মূল্য 18,000 টাকা। একটি গুলাতে 20% লাভ করে এবং অন্যটিতে লোকসান 20%। তবে রাজের কত লাভ বা লোকসান হয়েছে তা বের কর। সাধারণ প্রক্রিয়ায় করলে এই অঙ্কটি অনেক লম্বা হয়ে যাবে। এটি করার জন্য একটি ট্রিক আছে। যদি এইভাবে কোনো জায়গায় ধরে নাও এম আমার লাভের পার্সেন্টেজ আর এন আমার লসের পার্সেন্টেজ, তো এই ধরনের দুইটা ভিন্ন লাভ লস থাকিলে আমরা কি করব, প্রফিট বা লসের পার্সেন্টেজ বার করার কি ফর্মুলা, প্রফিট অর লস পার্সেন্টেজ কি হবে, এম মাইনাস এন মাইনাস এন এম ডিভাইডেড বাই 100। এটা আমি ধরলাম প্রফিট আর এন পার্সেন্টেজটা হলো লস বা লোকসান। এখন এম সমান কি হবে, এখানে 20, এন সমান কি হবে 20 মাইনাস 20 ইন্টু 20। একটি 20 হলো লাভের পার্সেন্টেজ আর একটা 20 হলো লোকসানের পার্সেন্টেজ। তো 20 থেকে 20 গেলে 0 গেল, ওটা মানে পুরো ক্যান্সেল হয়ে গেল, থাকলো মাইনাস 400 ডিভাইডেড বাই 100। তো উত্তর হবে মাইনাস 4%। লক্ষ্য করবে যদি মাইনাস থাকে মিন্স লস, আর যদি প্লাস থাকে তাহলে আমরা মনে করব সেই 4% লাভ হয়েছে, আর যদি মাইনাস থাকে মনে করব 4% লোকসান হয়েছে। তো উত্তর কি হবে এখানে সি। যদি একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 10 মিটার কম, আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার, তবে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? আয়তক্ষেত্রের প্রস্থ কি, আমরা ধরে নিলাম দৈর্ঘ্য x, প্রস্থ কি হবে x মাইনাস 10। পরিসীমার সূত্র কি, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা কত 40, 2 ইন্টু দৈর্ঘ্য কত x, প্রস্থ x মাইনাস 10। 20 সমান twice x মাইনাস 10, twice x is equal to 20 plus 10 is equal to 30, twice x is equal to 30, অর্থাৎ x is equal to 30 divided by 2 সমান 50। x মানে কি, x এখানে লেন্থ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত পেলাম আমরা, দৈর্ঘ্য পেলাম 15 মিটার। ভুল করে 15 মিটার লিখবে না কিন্তু, 15 মিটার দৈর্ঘ্য। প্রস্থ আমাদেরকে কি বলেছে, প্রস্থ কত বের করতে হবে, প্রস্থ কত হবে দৈর্ঘ্য থেকে 10 কম, অর্থাৎ প্রস্থ ইজ ইকুয়াল টু হবে x মাইনাস 10 মানে 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 5 মিটার।
পরবর্তী প্রশ্নটি লেখা আছে, যদি একটি সংখ্যার দ্বিগুণ 200 এর 60% সমান হবে, সংখ্যাটির অর্ধেক কত? সংখ্যাটির অর্ধেক কত? সংখ্যাটি বার করলে হবে না, সংখ্যাটির অর্ধেক বের করতে হবে। কি লিখবো আমরা? এখন ধরে নিলাম টুয়াইস এক্স, যদি সংখ্যার দ্বিগুণ অর্থাৎ যে কোনো একটা সংখ্যার টুয়াইস এক্স ইজিক্যাল টু কি বলেছে? 200 এর 60% সমান, 200 এর 60%। টুয়াইস এক্স ইজিক্যাল টু কি? 120। অতএব এক্স ইজিক্যাল টু কি হবে? 120/2 ইজিক্যাল টু 60। অর্থাৎ সংখ্যাটি কি? সংখ্যাটি হলো 60, কিন্তু প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির অর্ধেক। সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির অর্ধেক কি হবে? 60/2 ইজিক্যাল টু 30। পরবর্তী প্রশ্নটি রিজনিংয়ের প্রশ্ন। এখানে কি আছে? 3c 2b 4a, 27a কোয়েশ্চেন মার্ক 64b, 9c 4a 16b। অর্থাৎ প্রত্যেকটি সারিতে কি আছে? a b c আছে। তার মানে এখানে কি হবে? এখানে c থাকবে শিওর। তো এটি হলো না, এটি হবে না, কারণ এখানে b ওয়ালা দেওয়া আছে। তো বাকি তিনটাতেই c দেওয়া আছে। তো কি হবে? এখানে লক্ষ্য করো, এখানে 3 × 9 যা ফলাফল বের হয় তা কিন্তু মাঝখানে আছে, 3 9 = 27। সিমিলারলি 4 16 = 64, মাঝখানে 64 আছে। অর্থাৎ এখানে কি হবে? 2 4 2 × 4 = 8c। উত্তর হবে 8c। পরবর্তী প্রশ্ন, এখানে কোন সংখ্যা 3টি ফিগার অর্থাৎ বৃত্ত, আয়তক্ষেত্র এবং ত্রিভুজে আছে? লক্ষ্য করো, এখানে 2 কোথায় আছে? আয়তক্ষেত্রে আছে, বৃত্তে আছে, ত্রিভুজে নাই। 8 কি আছে? 8 শুধু বৃত্তে আছে, ত্রিভুজ আর আয়তক্ষেত্রে নাই। 3 কি আছে? ত্রিভুজে আছে, বৃত্তে আছে, কিন্তু আয়তক্ষেত্রে নাই। 4 লক্ষ্য করবে, এখানে 4 একমাত্র সংখ্যা যেটি বৃত্ততেও আছে, আয়তক্ষেত্রেও আছে এবং ত্রিভুজেও আছে। কি হবে উত্তর? 4। নিম্নে উল্লেখ করা উক্তিগুলোর মধ্যে কোনটি শুদ্ধ? সব যুগ্ম সংখ্যাই যৌগিক, না এটি ভুল। 0 একটি মৌলিক সংখ্যা, এটি ভুল। সব মৌলিক সংখ্যা অযুগ্ম, এটি ভুল, কারণ 2 মৌলিক সংখ্যা অথচ যুগ্ম। তো শুদ্ধ উত্তরটি কি হবে? মৌলিক সংখ্যার সংখ্যা অসংখ্য, মানে অসংখ্য বা অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে। সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কি আমরা এখনো বলতে পারবো না, কারণ এটি অসীম। উত্তর কি হবে? মৌলিক সংখ্যার সংখ্যা অসংখ্য। 0 একটি মৌলিক সংখ্যা হতে পারে না। সব মৌলিক সংখ্যাই অযুগ্ম, এটিও ভুল, কারণ 2 একটি যুগ্ম সংখ্যা। আর সব যুগ্ম সংখ্যাই যৌগিক, এটিও ভুল, কারণ 2 যুগ্ম সংখ্যা কিন্তু যৌগিক নয়। দুটি সংখ্যার 57 নম্বর প্রশ্নটি হলো, যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাউ ক্রমে 200 গসাউ হবে ক্রমে 276 এবং 3 হয়, তার সংখ্যাটি 1/3 মান 23 হয়, তবে অন্য সংখ্যাটি কত? তো একটি সংখ্যা কি দেওয়া আছে? একটি সংখ্যার 1/3 মান 23 দেওয়া আছে, 1/3 মান 23। অর্থাৎ সংখ্যাটি কি হবে? একটি সংখ্যা কি হবে? 69। 1/3 23, তো পুরো সংখ্যাটি কি হবে? 69।
9। একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম, আর একটি সংখ্যা বের করার জন্য প্রশ্নে বলা হয়েছে। তো সূত্র কি, এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার পূরণফল। ধরে নিলাম সংখ্যা দুটি এ এবং বি। কী হবে এলসিএম 276 ইন্টু এইচসিএফ কত দেওয়া আছে 3। এ ধরে নিলাম আমরা 69 আর বি আমাদেরকে বের করতে হবে। কী হবে, বি ইজ ইকুয়াল টু হবে 276 ইন্টু 3 ডিভাইডেড বাই 69। টোয়েন্টি থ্রি যা 1 1 46 27 থেকে 23 গেলে 4 4 46 46 223 2 ইন্টু 23 হবে 46, উত্তর হবে 12। অন্য সংখ্যাটি কী হবে, অপর সংখ্যাটি হবে 12। দুটি বিন্দুর মধ্যে কতগুলো রেখা আঁকতে পারি? আমরা জানি একটি বিন্দুর মধ্যে আমরা অসংখ্য রেখা আঁকতে পারবো, কিন্তু দুটি বিন্দুর মাঝখানে আমরা শুধু একটি মাত্র রেখা আঁকা যাবে। তো উত্তর কি হবে, 1। সিক্সটি সেন্টিমিটার 54 সেন্টিমিটার 30 সেন্টিমিটার আয়তনের একটি বড় বাক্সে 6 সেন্টিমিটার বাহুর ছোট ঘনক্ষেত্রের কিউবস দ্বারা ভর্তি করা হলো। যদি প্রতিটি ঘনক্ষেত্রের বাক্সে 25টা করে চকলেট থাকে, তবে বাক্সটির কতটাই চকলেট থাকবে? আয়তন কি হবে এখানে 60 ইন্টু 54 ইন্টু 30। এটি বড় বাক্সটির আয়তন 60 ইন্টু 54 ইন্টু 30। পরে লেখা আছে 6 সেন্টিমিটার বাহুযুক্ত একটি কিছু গণকের 6 সেন্টিমিটার বাহু মানে গণকের আয়তন কি হবে a কিউব, মানে এখানে কি 6 সেন্টিমিটার, তো 3টা 6। 5 6 যা 30 6 10 60 3 5 2 যা 10 3 18 যা 54। তো কি হলো 5 25 ইন্টু 18 5 5 যা 25 25 ইন্টু 18 সমান হবে 450। মানে এই বড় বাক্সটিতে 450টি ছোট কিউব জায়গা হবে। আবার বলছে প্রতিটি ছোট গণকে 25টা করে চকলেট থাকবে, তো মোট কতটি চকলেট থাকবে? কি হবে 450 ইন্টু 25 ইন্টু 5 2 যা 10 8 4 দুগুণা 8 আর একে 9 আর 2 এ 11 11,250। ষাট নম্বর প্রশ্নটি হলো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি কি? মনে রাখবে যৌগিক সংখ্যার 2 এর বেশি মানে কমপক্ষে হলো 3টি উৎপাদক থাকবে। কয়টি? কমপক্ষে হলেও 3টি উৎপাদক, একদম কম হলেও 3টি উৎপাদক থাকবে। মৌলিক সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকে। যৌগিক সংখ্যার 2 এর চেয়ে বেশি মানে কমপক্ষে হলেও 3টি উৎপাদক থাকবে। চলো এখানে দেখা যায় কোন কোনটির কমপক্ষে 3টি উৎপাদক আছে। এটি হবে না,
একের উৎপাদক শুধু এক, 2 একটি মৌলিক সংখ্যা, 3ও একটি মৌলিক সংখ্যা। তো উত্তর কি হবে? সবচেয়ে ছোট জটিল সংখ্যা কি? 4। 4-এর উৎপাদকগুলো কি কি? 4, 2, 1, তিনটি, কমপক্ষে তিনটি।